কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমাদের গতিবিদ্যার ৬০ নম্বর যে ম্যাথটা আছে সেই ম্যাথটা কি বলছে যে স্থির অবস্থায় একটি বেলুন থেকে একটি পাথরখণ্ড ফেলা হলো। স্থির অবস্থার একটি বেলুন থেকে একটি পাথরখণ্ড ফেলা হলো। গতির 1/7 সেকেন্ডে এটি 13.9 মিটার অতিক্রম করে মাটিতে পড়লো। বেলুনের উচ্চতা এবং ভূমি স্পর্শ করার সময় পাথরটির গতিবেগ নির্ণয় করো। ঠিক আছে? আচ্ছা চলো এটা একটু সলিউশন করি। এই ম্যাথটা একটু বুঝতে হবে, না বুঝলে মোটামুটি এই ম্যাথটা একটু সলিউশন করা একটু কঠিন। ঠিক আছে? আচ্ছা, তাহলে ফার্স্টে আমরা ধরি বেলুনের উচ্চতা এইচ। ঠিক আছে? আর মোট পতনকাল ধরলাম আমরা টি সেকেন্ড। হ্যাঁ, মোট পতনকাল ধরলাম আমরা টি সেকেন্ড, আর বেলুনের উচ্চতা ধরলাম আমরা এইচ মিটার। আচ্ছা, তাহলে এই টি-1/সেকেন্ড, এই টি-1/7 সেকেন্ডে ধরলাম সে অতিক্রম করে এইচ প্রাইম মিটার। ঠিক আছে? এইচ প্রাইম মিটার। তাহলে এমনি যে ফর্মুলা আছে সেই ফর্মুলা অনুযায়ী আমরা কি লিখতে পারি? এইচ এইচ ইজ ইকাল টু আমরা কি লিখতে পারি যে হাফ জিটি স্কোয়ার, এটা আমরা লিখতে পারি। আচ্ছা, তাহলে এখন যদি আমরা প্রশ্নের সাথে সামঞ্জস্য করে এই জিনিসটা লিখি তাহলে এখান থেকে আমরা কি কি লিখতে পারি? তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে এইচ মাইনাস এইচ প্রাইম ইজ ইকাল টু হাফ জিটি স্কোয়ার মাইনাস হাফ জি টি মাইনাস 1/7 তার হোল স্কোয়ার, এটা লেখা যায়। আচ্ছা, এখন এখানে বলছে কি যে আহ, গতির শেষ 1/7 সেকেন্ডে সে অতিক্রম করে 13.9 মিটার। তাহলে অ্যাকচুয়ালি এই যে এইচ মাইনাস এইচ প্রাইম এইটুকুই আমাদের কি 13.9 না? তাহলে আমরা বসাই দিই যেটা হলো 13.9 ইজ ইকুয়াল টু হাফ জি এর মান কত? 9.8 ইন্টু টি স্কোয়ার মাইনাস হাফ 9.8 ইন্টু টি মাইনাস 1/7 তার হোল স্কোয়ার। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন যদি আমরা এই জিনিসটা ক্যালকুলেশন করি তাহলে এখানে কি পাবো? যে 13.9 ইকুয়াল টু 4.9 টি স্কোয়ার, আবার এখানেও পাবো 4.9 টি মাইনাস 1/7 তার হোল স্কোয়ার। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এই ইকুয়েশনটা পাইলাম। আচ্ছা, এখন এই ইকুয়েশন তুমি যদি একটু সরল করো বা জাস্ট এই জায়গায় যদি সূত্র টুত্র ফালাও তাহলে দেখবে এখানে টি ছাড়া আর কোনো প্যারামিটার নেই। তার মানে আমরা এখান থেকে কিসের মান পাবো? টি এর মান পাবো। ঠিক আছে? তাহলে এখান থেকে যদি আর একটু সরল করো তাহলে এখানে তোমরা পাবা 13.9 ইকুয়াল টু 4.9 টি স্কোয়ার মাইনাস 4.9 টি স্কোয়ার প্লাস 1.4 টি মাইনাস 0.1। ঠিক আছে? 0.1। এখান থেকে আমরা যদি পরবর্তীতে আরেকটু সরল করে লিখি তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো? যে 1.40 ইজ ইকাল টু 13.9 প্লাস 0.1। আচ্ছা, এখন যদি আমরা এখান থেকে টি এর মান হিসাব করি তাহলে টি এর মান আমরা কত পাবো? 14 ডিভাইডেড বাই 1.4, তাহলে এখানে কত আছে? 10 সেকেন্ড। ঠিক আছে? 10 সেকেন্ড। তাহলে এখানে এইচ ইজ ইকুয়াল টু কি পাওয়া যায়? হাফ জিটি স্কোয়ার, বা এখানে কত আছে? হাফ ইন্টু 9.8 ইন্টু 10 তার স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা এইচ এর ভ্যালু পেয়ে যাবো। এইচ এর ভ্যালু কত পাবো? এখানে 490 মিটার। ঠিক আছে? তাহলে এইচ এর ভ্যালু হচ্ছে 490 মিটার। আর এটাই কি? এটা হচ্ছে বেলুনের উচ্চতা বা বেলুনের হাইট। বেলুনটি কোন উচ্চতায় আছে সেটা এটা। ঠিক আছে? এখন ভূমি স্পর্শ করে পাথরের গতিবেগ, ভূমি স্পর্শ করার মুহূর্তে পাথরের গতিবেগ বের করার জন্য আমরা যে কি ফর্মুলাটা ইউজ করতে পারবো? যে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। তো এখানে ইউ, ইউ কি দেখো এখানে কি বলছে? যে স্থির অবস্থা থেকে জিনিসটা পড়তেছিল, বেলুনটা কি ছিল? স্থির অবস্থায় না? আচ্ছা, স্থির অবস্থায় থাকার কারণে এখানে ইউ এর মান হয়ে যাবে কি? জিরো। জিরো প্লাস
জিটি বা এখানে এটাই হচ্ছে জি, তার মানে এখানে লিখবো কি 9.8 ইন্টু টি, টি কোনটা বসাবো বলো তো, এই যে 10 সেকেন্ড, এই যে টি এর ভ্যালুটা বের করছি 10 সেকেন্ড সেটা, তাহলে এখানে আমরা বসাবো 10, তাহলে এখান থেকে আমরা কত পাবো 98 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে আমরা যে ম্যাথটা করলাম এই ম্যাথটাতে মোটামুটি বেলুনের উচ্চতা এবং ভূমি স্পর্শ করার সময় পাথরের গতিবেগ বের করতে পারছিল। ঠিক আছে, তাহলে চলো আমাদের পরবর্তী ম্যাথটাতে যাই। আচ্ছা দেখো 61 নাম্বার ম্যাথে কি বলছে যে কোনো একটি বস্তুকে 39.2 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে চড়া হলো, বস্তুটি কতক্ষণ ধরে উপরে উঠবে, কত দূর উঠবে, মধ্যপথে এর বেগ কত হবে। আচ্ছা, অঙ্কটা সোজাই কিন্তু একটু বুঝতে হবে যে জায়গায় আসলে কি হয়েছে, সেই জিনিস একটু বুঝলেই মোটামুটি এটা পারবা। আচ্ছা দেখো, কোনো একটা বস্তুকে 39.2 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপর দিকে ছোড়া হলো। ঠিক আছে, ধরলাম এটা একটা গ্রাউন্ড বেস, এখান থেকে একটা বস্তু আমরা 39.2 মিটার পার সেকেন্ড বেগে উপর দিকে নিক্ষেপ করছি। ঠিক আছে, তাহলে আমাদের 1 নাম্বার যে ম্যাথটা বলছে সেটা হচ্ছে যে বস্তুটি কতক্ষণ ধরে উপরে উঠবে, বস্তুটি কতক্ষণ ধরে উপরে উঠবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা একটা ফর্মুলা জানি না যে ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস জিটি। আচ্ছা, এখন আহ, যখন একটা বস্তু উপরের দিকে উঠতে থাকবে তখন একটা পয়েন্টে যে তার শেষ বেগ, হ্যাঁ তার শেষ বেগটা কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি যে জিরো ইজ ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, এটা আমরা লিখতে পারি। তো এখান থেকে যদি আমরা টি এর ইকুয়েশনটা বের করি তাহলে টি ইকুয়াল টু কি লেখা যায় যে ইউ ডিভাইডেড বাই জি, ইউ ডিভাইডেড বাই জি। তাহলে এখানে ইউ এর মান কত, 39.2 ডিভাইডেড বাই জি এর মান হচ্ছে 9.8। এখন এটা ক্যালকুলেশন করলে দেখা যাবে দেখে তোমরা কত পাচ্ছ, 4 সেকেন্ড। ঠিক আছে, 4 সেকেন্ড, তার মানে বস্তুটি কতক্ষণ ধরে উপরে উঠবে, 4 সেকেন্ড ধরে উপরে উঠবে। এখন 2 নম্বর যে জিনিসটা বের করতে বলছে সেটা হচ্ছে যে কত দূর উঠবে, কত দূর উঠবে। তো আমরা এখানে ফর্মুলা কি জানি যে এইচ ইজ ইকুয়াল টু ইউ টি মাইনাস হাফ জিটি স্কোয়ার, ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার এটা আমরা জানি। তো ইউ এর ভ্যালু কত, ইউ এর ভ্যালু সে প্রথমেই তো কি 39.2 মিটার পার সেকেন্ড বেগে তাকে উপর দিকে নিক্ষেপ করা হচ্ছিল, তাহলে এখানে আমরা কি লিখবো যে 39.2, টি এর ভ্যালু কত বসাবো বলো তো, কত সেকেন্ড ধরে উপর উঠতেছিল জন্য 4 সেকেন্ড, তো সেই 1 নম্বরে যে আমরা যে 4 সেকেন্ডটা বের করতে সেটা এখানে বসাবো, মাইনাস 4.9 ইন্টু 4 স্কোয়ার। ঠিক আছে, 4.9 ইন্টু 4 স্কোয়ার, তো এটা ক্যালকুলেশন করলে আসে কত, 78.4, 78.4 মিটার, 78.4 মিটার। আচ্ছা, 3 নম্বরে যে জিনিসটা বের করতে বলছে যে মধ্যপথে এর বেগ কত হবে, মধ্যপথের বেগ কত হবে, টোটাল উচ্চতা সে কতটুকু অতিক্রম করে, 78.4 মিটার। তো এর মধ্যপথে ডিস্টেন্স কত হবে, তার মধ্যপথের ডিস্টেন্স হবে এইচ প্রাইম ইজ ইকুয়াল টু কত, আর 78.4 ডিভাইডেড বাই 2। তাহলে এখানে যদি ক্যালকুলেশন করো তাহলে এখানে কত হবে, 39.2 মিটার এটা আসবে। আচ্ছা, এখন মধ্যপথে তার ভেলোসিটিটা চাইছে, ভেলোসিটি, তাহলে আমরা এখান থেকে কি পাবো যে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ই স্কোয়ার মাইনাস 2 GH, আমরা এটা বসাইতে পারি। তো এখান থেকে যদি ভি এর মানটা বের করি তাহলে কত হবে এখানে, রুট ওভার ই স্কোয়ার মাইনাস 2GH। তো ইউ এর ভ্যালু কত, 39.2 তার স্কোয়ার মাইনাস 2 × 9.8 ইন্টু এইচ কত, 39.2। তো ঠিক আছে, যদি আমরা ক্যালকুলেশন করি এখানে আমরা পাবো 27.72 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এটাই হবে আমাদের অ্যান্সার। তো ভাই আজকে আমরা যে দুইটা ম্যাথ সলভ করলাম এটা দেখো পড়ন্ত বস্তুর ক্ষেত্রে এই ধরনের ম্যাথগুলো খুব ইম্পর্টেন্ট, এখান থেকে অনেক সময় সৃজনশীল আসে, অনেক সময় এমনি জেনারেল ম্যাথগুলো আসে। আহ, তো এই ম্যাথগুলা প্র্যাকটিস করবা বেশি বেশি, তো প্র্যাকটিস তত করবা তত তোমার ম্যাথের হাতগুলা তত ক্লিয়ার হবে। তো ভাই আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।